আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক সহ আপনারা যারা এই একাডেমিক ভিডিও লেসনটি দেখছেন তাদের সকলকে জানাই এডুকেশন হাউসের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা। এডুকেশন হাউস প্রথম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য টেক্সট বুক অনুসারে একাডেমিক ভিডিও লেসন তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে আলোচনা করব আমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটি হইতে। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা শুরু করি আমাদের আজকের পাঠ কার্যক্রম। আমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটির ইউনিট নাম্বার 3 হইতে লেসন নাম্বার 3 নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, লেসন নাম্বার 3 হাইজিন, এই টপিকের উপর আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় শিক্ষার্থী, তাহলে শুরু করি আজকে আমাদের পাঠ কার্যক্রম। লেসন নাম্বার 3 হাইজিন। হাইজিনের এখানে কি ওয়ার্ডে বলা হচ্ছে কি হাইজিন, এরপরে বলা হচ্ছে কি গডলিনেস, এরপরে বলা হচ্ছে অ্যাফিভ, এরপরে বলা হচ্ছে স্পিরিচুয়ালি, তারপরে বলা হচ্ছে সোল। প্রিয় শিক্ষার্থী, এই কি ওয়ার্ড মূল শব্দগুলো অর্থগুলো জেনে নিই আমরা। মূলত হাইজিন শব্দটি নাউন শব্দ। এর অর্থ হচ্ছে the practice of keeping oneself and one's living and working area clean। কিংবা আমরা এটিও বলতে পারি স্বাস্থ্যবিধি হচ্ছে হাইজিন হচ্ছে সুস্বাস্থ্য ধরে রাখার জন্য যে নিয়ম কানুন, এর চর্চাকে হাইজিন বলা হয়। এরপর কি বলা হচ্ছে, এরপরে বলা হচ্ছে গডলিনেস। গডলিনেস গডলিনেস এর অর্থ হচ্ছে ঈশ্বর ভক্তি। হ্যাঁ, এটিও একটি নাউন শব্দ। এরপরে কি বলা হচ্ছে অ্যাসিভ, এটি একটি ভার্ব। এর অর্থ হচ্ছে টু সাকসেস ইন ফিনিশিং সামথিং স্পেশালি আফটার আ লট অফ হার্ড ওয়ার্ক অর এফর্ট। তাহলে অ্যাসিভ সম্পর্কে বলা যেতে পারে যে কিছু অর্জন করা, কখন সফলতার সঙ্গে কিছু অর্জন করা যখন পরিশ্রম দ্বারা একটি বিষয় সম্পাদিত করা হয়। তাহলে কোনো কাজ পরিশ্রম দ্বারা সম্পাদিত হবার পর যে ফলাফলটা লাভ করা হয় ওটিকে আমরা অ্যাচিভ বলতে পারি। তাহলে অ্যাচিভ অর্থ অর্জন করা। এরপরে কি বলা হচ্ছে স্পিরিচুয়ালি। স্পিরিচুয়ালি শব্দের অর্থ হচ্ছে আত্মিক দিক দিয়ে। এটি হচ্ছে আত্মাধিক যে শব্দ, সেটি হচ্ছে স্পিরিচুয়ালি। এরপরে শব্দটি কি, এরপরে শব্দটি সোল। সোল শব্দ অর্থ আমরা জানি, সোল শব্দ অর্থ হচ্ছে আত্মা। প্রিয় শিক্ষার্থীরা, এই কিওয়ার্ড ছাড়াও আমরা এই লেসন 3 হাইজিন করতে গিয়ে বেশ কিছু নতুন ওয়ার্ড জানবো, শিখবো। চলুন আমরা আগে এই ওয়ার্ড গুলো নিয়ে কথা বলি, তারপরে আমরা আমাদের মূল পাঠটি শুরু করি। প্রথমে বলা হচ্ছে মিন। মিন মানে কি? মিন মানে হচ্ছে বোঝানো, এটি একটি নাউন শব্দ। তারপরে কি থিঙ্ক। থিঙ্ক মানে কি? থিঙ্ক মানে আমাদের চিন্তা করা। থিঙ্ক মানে চিন্তা করা। মিন মানে বোঝানো। ফিজিক্যালি শব্দ অর্থ শারীরিক ভাবে। তারপরে কি বলা হচ্ছে মেন্টালি শব্দ অর্থ হচ্ছে মেন্টালি শব্দ অর্থ মানসিক ভাবে। তারপরে কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে ফলো। ফলো শব্দ অর্থ কি আমরা জানি, অনুসরণ করা। এরপরে বলা হচ্ছে বার্থ। বার্থ শব্দ অর্থ আমরা জানি, বার্থ মানে গোসল করা। এরপরে কি বলা হচ্ছে, এরপর বলা হচ্ছে ডার্ট। DRIT, ডার্ট। ডার্ট শব্দ অর্থ আমরা জানি ময়লা, যেটাকে আমরা ডার্টি বলি। ডার্ট শব্দ অর্থ ময়লা। ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এক ধরনের জীবাণু। এরপর বলা হচ্ছে স্মেল। SMELL। স্মেল শব্দ অর্থ কি গন্ধ। এরপরে কি বলা হয়, এরপরে হচ্ছে বলা হচ্ছে জার্ম। GERM। জার্ম শব্দ অর্থ রোগ, জীবাণু। এরপরে সক। SOCK। সক শব্দ অর্থ হিসেবে আমরা জানি সক হচ্ছে মোজাকে বলা হয়। আমরা যে জুতার সঙ্গে মোজা পরি, এই মোজাকে ইংলিশে সক বলা হয়। এরপরে কি বলা হচ্ছে, এরপর বলা হচ্ছে ফিল্টার। ফিল্টার শব্দটি আমরা অনেক ব্যবহার করি, FILTER। ফিল্টার। ফিল্টার শব্দ অর্থ কি আমরা জানি
ছাঁকা কিংবা পরিশোধন করাকে আমরা ফিল্টার বলি। এরপর কি বলা হচ্ছে, এরপরে আমরা আরেকটি শব্দ জেনে নিই, সেই শব্দটি হচ্ছে সারাউন্ডিং। এরপরে শব্দটি হচ্ছে সারাউন্ডিং। সারাউন্ডিং শব্দের অর্থ কি? সারাউন্ডিং শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশ কিংবা পরিবেষ্টিত, সারাউন্ডিং। এরপর আরেকটি শব্দ দেখি, শব্দটি হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিবেশ। এবং সর্বশেষে আমরা দেখব অ্যাবভ শব্দ অর্থ উপরে। আমরা জানি অ্যাবভ, অ্যাবভ শব্দ অর্থ উপরে এবং অ্যাবল শব্দ অর্থ করতে সক্ষম হওয়া। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা আমাদের তাহলে এই প্যাসেজটি পড়ি। প্যাসেজে কি বলা হচ্ছে সেটি জেনে নিই। এতে বলা হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, দেন রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দেম ইন শর্ট। রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, প্রথমে প্রশ্নগুলো পড়ো। দেন তারপর রিড দ্য টেক্সট, অনুচ্ছেদটি পড়ো। অ্যান্ড এবং আনসার দেম ইন শর্ট, এবং এগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। তাহলে বলা হচ্ছে এতে প্রথমে প্রশ্নগুলি পড়ো এবং এরপর অনুচ্ছেদটি পড়ো এবং সংক্ষেপে উত্তর দাও। কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলা হচ্ছে, হোয়াট ক্যান বি আ হটবেড অফ জার্ম। হটবেড শব্দ অর্থ আমরা জানি, হটবেড শব্দ অর্থ হচ্ছে আস্তানা। তাহলে বলা হচ্ছে হোয়াট ক্যান বি এ হটবেড অফ জার্ম, জীবাণু আস্তানা কি হতে পারে। এরপরে 2 নম্বরের উপর বলা হচ্ছে হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ আ ডে, দিনে আমরা কতবার আমাদের দাঁত পরিষ্কার করব। হাউ মেনি টাইমস কতবার, শুড উচিত, উই ব্রাশ আওয়ার টিথ আমাদের দাঁত পরিষ্কার করা উচিত, আওয়ার টিথ আর ডে, তাহলে বলা হচ্ছে দিনে আমরা কতবার আমাদের দাঁত পরিষ্কার করব। এবং 3 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে, হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক, আমাদের কোন ধরনের পানি পান করা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, এই 3টি কোশ্চেন আমরা কি করব, প্রথমে টেক্সটটা পড়ে নেই, এরপরে আমরা এই উত্তরগুলো করব। টেক্সটে প্রথমে কি বলা হচ্ছে, টেক্সটে প্রথমে বলা হচ্ছে the word hygiene means the practice of keeping ourselves clean. It also means to keep our home and workplace clean. It is important for our good health. তাহলে প্রথমেই বলা হচ্ছে the word hygiene means the practice of keeping ourselves clean. স্বাস্থ্যবিধি বলতে আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চর্চাকে বোঝানো হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে ইট অলসো মিনস টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেস ক্লিন। এছাড়াও এটি আমাদের বাড়ি এবং কর্মস্থলকে পরিষ্কার রাখতে বোঝায়। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার গুড হেলথ, এটি আমাদের শরীরের, এটি আমাদের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কি সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ? হাইজিন। এবং হাইজিনের ব্যাখ্যাতে বলা হচ্ছে কি, the word hygiene means the practice of keeping ourselves clean. হাইজিন শব্দের অর্থ হচ্ছে আমাদের নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে চর্চাটা, এটিকে ধরে রাখাকে হাইজিন বলা হচ্ছে। এবং বলা হচ্ছে ইট অলসো মিনস, এর আরো অর্থ হচ্ছে টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেস ক্লিন, এটি আমাদের বাসাবাড়ি এবং আমাদের কর্মস্থলকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হচ্ছে। তাহলে এর অর্থ হচ্ছে, হাইজিন শব্দ অর্থ হচ্ছে আমাদেরকে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এর প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। এবং এছাড়াও আরো অর্থ হচ্ছে আমাদের বাসা এবং আমাদের কর্মস্থলকে পরিচ্ছন্ন রাখতে হবে, এটিকে হাইজিন বলা হয়। তারপরে কি বলা আছে, ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার গুড হেলথ, এটি আমাদের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এর পরে পাঠে বলা হচ্ছে হাইজিন ইজ থট টু বি নেক্সট টু godliness. It is because we cannot achieve anything physically, mentally or spiritually if we are unclean in our body, mind and soul. Nobody like an unclean person either, so we must follow the rules of hygiene. Hygiene is thought to be next to godliness. It is because we cannot achieve anything physically, mentally or spiritually
if we are unclean in our body, mind and soul. Nobody like an unclean person either. So we must follow the rules of hygiene. প্রথমেই কি বলা হচ্ছিল, হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস। এখানে বলা হচ্ছে হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস, ঈশ্বর ব্যক্তির পরেই পরিষ্কার পরিচ্ছন্নতার স্থান। ইট ইজ বিকজ, এটির কারণ হলো, উই ক্যান নট, আমরা করতে পারি না, অ্যাচিভ, অর্জন, এনিথিং, ফিজিক্যালি, মেন্টালি অর স্পিরিচুয়ালি, আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে কিংবা আত্মিক দিক দিয়ে, ইফ, যদি, উই আর আনক্লিন, যদি আমরা অপরিষ্কার থাকি, ইন আওয়ার বডি, যদি আমরা অপরিষ্কার রাখি আমাদের শরীর, মাইন্ড, আমাদের মন, অ্যান্ড সোল, আমাদের আত্মাকে। তাহলে বলা হচ্ছে এর কারণ হলো আমরা শারীরিক, মানসিক অথবা আত্মিক ভাবে কিছুই অর্জন করতে পারবো না যদি আমরা দেহ, মন এবং আত্মা অপরিচ্ছন্ন রাখি। এরপর বলা হচ্ছে নো বডি লাইক অ্যান আনক্লিন পারসন আইদার। আইদার শব্দ অর্থ হচ্ছে উপরন্ত। উপরন্ত কি বলা হচ্ছে, কেউ একজন অপরিষ্কার ব্যক্তিকে পছন্দ করেন না। সো তাই উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন, তাই আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধির নিয়মগুলো মেনে চলতে হবে। এরপরে বলা হচ্ছে ফার্স্ট, প্রথমত উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন। উই শুড হ্যাভ আ বাথ এভরি ডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি। দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। এখানে বলা হচ্ছে ফার্স্ট, প্রধানত, উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, প্রধানত অবশ্যই আমাদের দেহকে পরিষ্কার রাখতে হবে। উই শুড হ্যাভ আ বাথ এভরি ডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি। উই শুড, আমাদের উচিত, হ্যাভ আ বাথ, আমাদের গোসল নেওয়া উচিত, এভরি ডে, তাহলে বলা হচ্ছে আমাদের প্রতিদিন গোসল করতে হবে, অ্যান্ড এবং ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, এবং আমাদের চুল পরিষ্কার রাখতে হবে। তাহলে বলা হচ্ছে কি আমাদের প্রতিদিন গোসল করা এবং নিয়মিতভাবে চুল ধোয়া উচিত। উই শুড, আমাদের করা উচিত। হ্যাভ আ বাথ এভরি ডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, আমাদের প্রতিদিন গোসল করা উচিত এবং আমাদের চুল প্রতিদিন ধোয়া উচিত। ওয়াশ শব্দ অর্থ ধোয়া। এরপর বলা আছে দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। দিস উইল কিপ, এটি ধরে রাখবে কি, দ্য বডি অ্যান্ড হেয়ার, আমাদের শরীর এবং আমাদের চুলকে, ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, আমাদের শরীর এবং চুলকে কি করবে, ময়লা এবং রোগ জীবাণু থেকে মুক্ত রাখবে, সেটি বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে সেকেন্ডলি উই শুড ওয়াশ আওয়ার ক্লোথস রেগুলারলি। ডার্টি ক্লোথস গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস। We should wear socks and shoes when we go out to protect our feet from dust and germs. It is also important to wash our hands before meals and after using the toilet. We should brush our teeth twice a day. We should brush our teeth twice a day after breakfast and supper. We must also cut our nails regularly. Our drinking water must be safe. We can get safe water by boiling and filtering. তাহলে সেকেন্ডলি বলা হচ্ছে কি, তৃতীয়তে, সেকেন্ডলি উই শুড ওয়াশ আওয়ার ক্লথস রেগুলারলি, দ্বিতীয়ত নিয়মিতভাবে আমাদের কাপড় চোপড় ধোয়া উচিত। ডার্টি ক্লথস গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস। ডার্টি ক্লথস, ময়লা জামা কাপড়, গিভস দেয়, অফ, গিভস অফ ব্যাড স্মেল, ময়লা কাপড় আমাদের কি করে, নোংরা কাপড়গুলো কি করে, বিশ্রী গন্ধ ছড়ায়, অ্যান্ড এবং ইনভাইট জার্ম, এবং জীবাণুকে ডেকে আনে। ইনভাইট শব্দ তো ডেকে আনতেছে কাকে, জার্ম, জীবাণুকে। তাহলে ময়লা কাপড়, নোংরা কাপড় বিশ্রী গন্ধ ছড়ায় এবং জীবাণুকে ডেকে আনে। We should wear socks and shoes when we go out to
protect our feet from dust and germs. এখানে বলা আছে we should wear, আমাদের পরিধান করা উচিত, socks, মোজা, socks শব্দ আমরা জানি মোজা, and shoes, জুতা মোজা, হয় যখন we go out to, আমরা যখন বাইরে যাই, to protect our feet from dust and germ. তাহলে এটি আমরা যখন বাইরে যাই তখন আমাদের জুতা এবং মোজা পরা উচিত, কিসের জন্য? বাহিরের ময়লা এবং জীবাণু থেকে আমাদের পাকে সুরক্ষিত রাখার জন্য এটি পরা উচিত। তাহলে বলা হচ্ছে যে যখন আমরা বাইরে যাই তখন আমাদের পাগুলোকে ময়লা এবং জীবাণু থেকে রক্ষা করার জন্য অবশ্যই আমরা মোজা এবং জুতা পরব। উই শুড ওয়্যার, আমরা অবশ্যই পরব। সক্স অ্যান্ড শুজ when we go out to protect our feet from dust and germs. যখন আমরা বাইরে যাই তখন আমাদের পাগুলোকে ময়লা এবং জীবাণু থেকে রক্ষা করার জন্য অবশ্যই আমরা মোজা এবং জুতা পরব। এরপরে কি বলা হচ্ছে, it is also important to wash our hands before meals and after using the toilet. It is also important, এটি এছাড়াও জরুরি কাজ হলো কি, it is also important, এছাড়াও জরুরি হলো কি, wash our hands before meals. ওয়াশ পরিষ্কার করতে হবে, আওয়ার হ্যান্ড আমাদের হাতগুলো পরিষ্কার করতে হবে, বিফোর পূর্বে, মিলস শব্দ অর্থ হচ্ছে খাবার। তাহলে খাবার খাওয়ার পূর্বে আমাদের হাতকে পরিষ্কার করতে হবে, অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, এবং টয়লেট ব্যবহার করার পর, শৌচাগার যেটা টয়লেট, শৌচাগার ব্যবহার করার পর আমাদের হাত পরিষ্কার করতে হবে। তাহলে বলা হচ্ছে কি, এছাড়াও জরুরি হলো খাবার গ্রহণের পূর্বে এবং শৌচাগার ব্যবহারের পর হাত পরিষ্কার করা। এরপরে কি বলা হচ্ছে, উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস আ ডে বিফোর ব্রেকফাস্ট এন্ড সাপার। উই শুড আমাদের উচিত, ব্রাশ আওয়ার টিথ আমাদের দাঁত পরিষ্কার করা, টুয়াইস আ ডে, টুয়াইস শব্দ অর্থ দুই, আ ডে দিনে দুইবার, আফটার ব্রেকফাস্ট হচ্ছে সকালে নাস্তার পর, অ্যান্ড এবং সাপার রাতের খাবার পর। তাহলে ব্রেকফাস্ট শব্দ অর্থ সকালের নাস্তা, সাপার শব্দ অর্থ রাত্রের খাবার, আমরা ডিনারকেও রাতের খাবার বলে থাকি। তাহলে বলা হচ্ছে যে সকালে নাস্তা এবং রাতের খাবারের পর দৈনিক দুইবার আমাদের দাঁত মাজা উচিত। এরপরে বলা হচ্ছে কি, উই মাস্ট অলসো কাট আওয়ার নেইলস রেগুলারলি, আমাদের অবশ্যই নিয়মিতভাবে আমাদের নখগুলো কাটতে হবে। নেইলস শব্দ অর্থ নখ। তাহলে বলা হচ্ছে উই মাস্ট অলসো কাট শব্দ কেটে ফেলা, আওয়ার নেইলস রেগুলারলি নিয়মিতভাবে আমাদের নখগুলো কাটতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, আমাদের খাবার পানি অবশ্যই নিরাপদ হতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়লিং এন্ড ফিল্টারিং, উই ক্যান গেট আমরা পেতে পারি, সেফ ওয়াটার নিরাপদ পানি, বাই বয়লিং এন্ড ফিল্টারিং তাহলে আমরা ফুটানো এবং পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি পেতে পারি। ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ক্লিন, অবশেষে আমাদের উচিত চারপাশ এবং আমাদের পরিবেশ পরিষ্কার রাখা। If we do and follow all the above things properly, we will be able to lead a healthy and happy life. If যদি we do আমরা করি and follow অনুসরণ করি all the above things properly উপরে উল্লেখিত সকল বিষয়গুলি পরিপূর্ণভাবে, we will be able to আমরা করতে সমর্থ হব, lead a healthy and happy life আমরা সুখী এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে সক্ষম হব। তাহলে বলা হচ্ছে যে আমরা যদি উপরে উল্লেখিত সবগুলো বিষয় পালন করতে পারি এবং মেনে চলতে পারি তাহলে আমরা স্বাস্থ্যকর এবং সুখী জীবনযাপন করতে পারবো। এই ছিল আমাদের টেক্সটটি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের টেক্সট পড়া শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি করব, আমরা যে প্রথমে তিনটি কোশ্চেন ছিল, কোশ্চেন তিনটি উত্তর দেই। কোশ্চেন নাম্বার 1 কি বলা আছে, what can be a hotbed of germ? What can be a hotbed of germ? জীবাণু আস্তানা কি হতে পারে? আমরা কি জানলাম, নোংরা জামা কাপড় জীবাণু আস্তানা হতে পারে। সেক্ষেত্রে আমরা বলবো dirty clothes can be a hotbed of germs.
তাহলে আমরা বলতে পারি ডার্টি ক্লোথস ক্যান বি আ হট ব্রেড অফ জার্ম। নোংরা জামা কাপড় জীবাণুর আস্তানা হতে পারে। এবং 2 নম্বরে বলা হচ্ছে হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ আ ডে। আমরা কি জেনে নিলাম? আমরা জানি টুয়াইস আ ডে। তাহলে আমরা বলবো উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস আ ডে। দিনে আমাদের 2 বার দাঁত মাজা উচিত। এবং 3 নম্বরের কোশ্চেনে কি বলা আছে? হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক? আমরা বলতে পারি উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার। এই ছিল তাহলে এর কোশ্চেনগুলো। আমরা প্যাসেজটি পড়ে এই কোশ্চেনগুলো অ্যান্সার করলাম। প্রিয় শিক্ষার্থী, চলুন এর পরের পার্টে চলে যাই। পরের পার্টে বিতে কি বলা হচ্ছে? প্রিয় শিক্ষার্থী, বিতে বলা হচ্ছে ট্রু অর ফলস, সত্য না মিথ্যা। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। যদি মিথ্যে হয় তাহলে সঠিক উত্তরটি দাও। প্রথমে বলা হচ্ছে কি ক্লিননেস ইজ পার্ট অফ গুড হেলথ। ইটস এ ট্রু, সত্য। তাহলে 2 নম্বরে কি বলা হচ্ছে? ক্লিননেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ। ইটস এ ট্রু, এটিও সত্য। এবং 3 নম্বর বলা হচ্ছে উই নিড টু ওয়্যার সক্স অ্যান্ড শুজ টু লুক স্মার্ট। এটি একটি ফলস। আমরা কি জানি যে উই নিড টু ওয়্যার সক্স অ্যান্ড শুজ কি কারণে? প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস। সো আমরা এর উত্তরে লিখব we need to wear socks and shoes to protect our feet from dust and germs. এবং 4 নম্বরে কি বলা আছে? we need to brush our teeth before meals. এর উত্তরটা কি? এর উত্তর আমরা জানি যে খাবারের পূর্বে আমাদের দাঁত মাজা উচিত না। আমাদের দাঁত মাজা উচিত কি দিনের মধ্যে 2 বার। কখন? ব্রেকফাস্টে পরে এবং সাপারের পরে। তাহলে এর উত্তর আমরা বলবো উই নিড টু ব্রাশ আওয়ার টিথ আফটার মিলস। এর উত্তর হচ্ছে উই নিড টু ব্রাশ আওয়ার টিথ আফটার মিলস। খাবার পর আমরা আমাদের দাঁত পরিষ্কার করব। এবং 5 নম্বরে কি বলা হচ্ছে? উই মাস্ট কিপ আওয়ার সেলফ ক্লিন। উই মাস্ট কিপ আওয়ার সেলফ ক্লিন। আমাদের উচিত আমাদেরকে নিজেদের পরিষ্কার রাখা। ইটস এ ট্রু। এবং 6 নম্বরে কি বলা হচ্ছে? উই ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম টিউবওয়েল। ইটস এ ট্রু। আমরা টিউবওয়েল থেকে বিশুদ্ধ পানি পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বি। চলুন এরপরে আমরা সিতে দেখি। সিতে কি বলা হচ্ছে? সিতে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। ইফ উই আর হেলদি উই ড্যাশ, উই মাস্ট বি ক্লিন সো দ্যাট। তারপর বলা হচ্ছে উই মাস্ট টেক এক্সারসাইজ টু। এরপর বলা হচ্ছে নো বডি লাইক অ্যান্ড ড্যাশ। এরপর বলা হচ্ছে ইফ উই অ্যাবো দ্য ল অফ হাইজিন উই ড্যাশ। এবং ডিতে কি বলা হচ্ছে? ওয়ার্ক ইন গ্রুপস, কাজ করো দলগতভাবে। মেক আ লিস্ট অফ 5 থিংস দ্যাট উই ডু ডেইলি টু মেনটেন পার্সোনাল হাইজিন। শেয়ার উইথ আদার গ্রুপস। মেক আ পোস্টার অ্যান্ড ডিসপ্লে ইট টু দ্য ক্লাস। এখানে বলা হচ্ছে কাজ করো দলগতভাবে, একটি তালিকা তৈরি করো। মেক আ লিস্ট অফ 5 থিংস, 5টি বিষয়ের উপরে একটি তালিকা করো। দ্যাট যে ইউ ডু ডেইলি টু মেনটেন পার্সোনাল হাইজিন। তুমি ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার জন্য যে স্বাস্থ্যবিধি পালন করো তার উপরে 5টি বিষয় লিখতে বলা হচ্ছে। এবং শেয়ার উইথ আদার গ্রুপস, এবং এটি শেয়ার করো অন্য দলের সঙ্গে। মেক আ পোস্টার অ্যান্ড ডিসপ্লে ইট টু দ্য ক্লাস, এবং এটি একটি পোস্টার তৈরি করো এবং ক্লাসের মধ্যে প্রদর্শিত করো। প্রিয় শিক্ষার্থী, আমরা সি এবং ডি আমরা করব। চলুন আমরা শুরু করি এই সি এবং ডি। C. Complete the following sentence. নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। 1. If we are healthy, we dash. Answer. If we are healthy, we can lead a sound life. If we are healthy, যদি আমরা স্বাস্থ্যবান হই, we can, আমরা করতে পারবো, lead a sound life, আমরা সুস্থ জীবন যাপন করতে পারবো। তাহলে বলা হচ্ছে 1 নম্বরে ইফ উই আর হেলদি উই ক্যান লিড আ সাউন্ড লাইফ। আমরা যদি স্বাস্থ্যবান হই তবে আমরা সুস্থ জীবন যাপন করতে পারবো। Question 2. We must be clean so that dash. Answer.
We must be clean so that we can remain healthy. আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যাতে আমরা স্বাস্থ্যবান থাকতে পারি। We must be clean so that we must be clean আমাদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে so that এই জন্য যে যাতে we can remain healthy remain থাকা healthy স্বাস্থ্যবান we can যাতে আমরা স্বাস্থ্যবান থাকতে পারি তাহলে বলা হচ্ছে we must be clean so that we can remain healthy আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যাতে আমরা স্বাস্থ্যবান থাকতে পারি Question 3 You must exercise to dash Answer You must exercise to keep fit You must exercise to keep fit সুস্থ সবল থাকতে হলে তোমাকে অবশ্যই শরীর চর্চা করতে হবে তাহলে বলা হচ্ছে ইউ মাস্ট এক্সারসাইজ টু কিপ ফিট সুস্থ সবল থাকতে হলে তোমাকে অবশ্যই শরীর চর্চা করতে হবে কোশ্চেন নাম্বার 4 Nobody likes an dash Nobody likes an dash Answer Nobody likes an unclean person অপরিচ্ছন্ন ব্যক্তিকে কেউ পছন্দ করে না Nobody likes an কেউ পছন্দ করে না unclean person অপরিচ্ছন্ন ব্যক্তিকে Nobody likes an unclean person অপরিচ্ছন্ন ব্যক্তিকে কেউ পছন্দ করে না Question number 5 If we avoid the law of hygiene we dash Answer If we avoid the laws of hygiene we will be able to lead a healthy and happy life আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলি তাহলে আমরা স্বাস্থ্যসম্মত এবং সুখী জীবনযাপন করতে সমর্থ হব বলা হচ্ছে ইফ উই অ্যাভয়েড দ্য লস অফ হাইজিন যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার স্বাস্থ্যবিধির নিয়মগুলো মেনে চলি উই ড্যাশ আমরা তাহলে কি করতে পারবো উই উইল বি অ্যাবল টু লিড আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ তাহলে আমরা স্বাস্থ্যসম্মত এবং সুখী জীবনযাপন করতে সমর্থ হব প্রিয় শিক্ষার্থী এটি ছিল সি নাম্বার কোশ্চেনের অ্যান্সার চলুন আমরা এবার ডি নাম্বার কোশ্চেনটি সম্পূর্ণ করি ডি ওয়ার্ক ইন গ্রুপস দলবদ্ধভাবে কাজ করো Make a list of 5 things that you do daily to maintain personal hygiene. 5টি জিনিসের তালিকা করো যেগুলো তুমি তোমার ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রতিদিন করে থাকো Answer A list of 5 things that I do daily to maintain personal hygiene is as follows. ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য যেগুলো আমি নিয়মিত করি সেরকম 5টি জিনিসের তালিকা নিচে দেওয়া হলো 1. টেকিং বাথ গোসল করা 2. ব্রাশিং টিথ দাঁত মাজা 3. ওয়ারিং সক্স অ্যান্ড শুজ জুতা এবং মোজা পরা ওয়াশিং হ্যান্ডস বিফোর মিলস খাবারের পূর্বে হাত ধোয়া ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার বিশুদ্ধ পানি পান করা গ্রুপ ডিসকাশন দলবদ্ধ আলোচনা স্টুডেন্ট 1 Can you tell us what's the first things to do in order to maintain a sound health? Can you tell us তুমি কি আমাদের বলতে পারো what's the first things কোন বিষয়টি প্রথম করণীয় to do in order to maintain a sound health সুস্বাস্থ্য রক্ষার জন্য কোন কাজটি করা দরকার বলা হচ্ছে তোমরা কি আমাদের বলতে পারো সুস্বাস্থ্য রক্ষায় প্রথম করণীয়টা কি এটি প্রথম স্টুডেন্টের এরপরে দ্বিতীয় স্টুডেন্ট কি বলতেছে ইয়েস উই ক্যান
Cleanliness is the first step to maintain a sound health. Can you tell us what should we do to keep us clean? দ্বিতীয় নাম্বার স্টুডেন্ট কি বলতেছে? ইয়েস উই ক্যান, হ্যাঁ আমরা পারি। ক্লিননেস ইজ দ্য ফার্স্ট স্টেপ টু মেনটেন আ সাউন্ড হেলথ। পরিচ্ছন্নতা হচ্ছে সুস্বাস্থ্য রক্ষার প্রথম করণীয়। ক্যান ইউ টেল আস হোয়াট শুড উই ডু টু কিপ আস ক্লিন? ক্যান ইউ টেল আস, তোমরা কি বলতে পারো আমাদেরকে, হোয়াট শুড উই ডু টু কিপ আস ক্লিন? আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য কি করা উচিত? এরপরে স্টুডেন্ট নাম্বার 1, উই শুড টেক আ বাথ অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি। আমাদের নিয়মিতভাবে গোসল করতে এবং চুল ধুতে হবে। তারপর বলা হচ্ছে উই শুড ওয়াশ আওয়ার ক্লথস অ্যান্ড ব্রাশ আওয়ার টিথ। আমাদেরকে জামা কাপড় ধুতে এবং দাঁত মাজতে হবে। তারপর বলা হচ্ছে উই শুড অলসো ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর টেকিং মিলস অ্যান্ড আফটার ইউজিং টয়লেট। আমাদেরকে খাবার পূর্বে এবং শৌচাগার ব্যবহার করার পরও হাত ধুতে হবে। এরপরে বলা হচ্ছে উই শুড অলসো ড্রিঙ্ক পিওর ওয়াটার। আমাদেরকে বিশুদ্ধ পানীয় পান করতে হবে। তাহলে এখানে স্টুডেন্ট নাম্বার 1 বলতেছে, প্রথম স্টুডেন্ট বলতেছে কি উই শুড টেক আ বাথ অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি। আমাদের নিয়মিতভাবে গোসল এবং চুল ধুতে হবে। এরপর বলা হচ্ছে উই শুড ওয়াশ আওয়ার ক্লথস অ্যান্ড ব্রাশ আওয়ার টিথ। এরপরে আমাদের দাঁত মাজতে হবে এবং জামা কাপড় ধুতে হবে। তারপর বলা হচ্ছে উই অলসো শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর টেকিং মিলস অ্যান্ড আফটার ইউজিং টয়লেট। আমাদের অবশ্যই খাবারের পূর্বে এবং শৌচাগার ব্যবহার করার পর হাত ধুতে হবে। তারপর বলা হচ্ছে উই শুড অলসো ড্রিঙ্ক পিওর ওয়াটার। আমাদেরকে বিশুদ্ধ পানীয় পান করতে হবে। এরপরে স্টুডেন্ট নাম্বার 3, আরেকজন স্টুডেন্ট কি বলতেছে? উই শুড অলসো টেক আ ব্যালেন্সড ডায়েট অ্যান্ড কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন। আমাদেরকে সুষম খাবার গ্রহণ করতে হবে এবং পরিবেশও পরিষ্কার রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে আমাদের এই পর্ব রিড লার্ন লিড পর্বে স্বাগতম। আজকে আমরা আমাদের এই পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী হইতে কিছু অংশ পাঠ করব এবং পাঠিত অংশ বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলুন শুরু করি আজকের পাঠ। সিপাহী বিদ্রোহ এবং ওয়াহাবি আন্দোলনের ইতিহাসও আমার জানা ছিল। কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল, মুসলমানরা ব্যবসা বাণিজ্য, জমিদারি, সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো, মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন, মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছিল তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই, সুযোগ পেলেই বিদ্রোহ করত। ওয়াহাবি আন্দোলন কি করে শুরু করেছিল হাজার হাজার বাঙালি মুজাহিদরা। বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যেয়ে জিহাদে শরিক হয়েছিল। তিতুমিরের জিহাদ, হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলনের সম্বন্ধে আলোচনা করেই আমি পাকিস্তান আন্দোলনের ইতিহাস বলতাম। ভীষণভাবে হিন্দু বেনিয়া ও জমিদারদের আক্রমণ করতাম। এর কারণও যথেষ্ট ছিল। একসাথে লেখাপড়া করতাম, একসাথে বল খেলতাম, একসাথে বেড়াতাম। বন্ধুত্ব ছিল হিন্দুদের অনেকেরই সাথে। আমার বংশ খুব সম্মান পেত হিন্দু মুসলমানদের কাছ থেকে। কিন্তু যখন কোনো হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে যেতাম, আমাকে অনেক সময় তাদের ঘরের মধ্যে নিতে সাহস করতো না আমার সহপাঠীরা।
একদিনের একটা ঘটনা আমার মনে দাগ কেটে দিয়েছিল, আজও সেটা ভুলি নাই। আমার এক বন্ধু ছিল ননী কুমার দাস। একসাথে পড়তাম, কাছাকাছি বাসা ছিল। দিনভরই আমাদের বাসায় কাটাতো এবং গোপনে আমার সাথে খেত। ও ওর কাকির বাড়িতে থাকতো। একদিন ওদের বাড়িতে যায়। ও আমাকে ওদের থাকার ঘরে নিয়ে বসায়। ওর কাকিমাও আমাকে খুব ভালোবাসতো। আমি চলে আসার কিছু সময় পরে ননী কাঁদো কাঁদো অবস্থায় আমার বাসায় এসে হাজির। আমি বললাম, ননী, কি হয়েছে? ননী আমাকে বলল, তুই আর আমাদের বাসায় যাস না, কারণ তুই চলে আসার পর কাকিমা আমাকে খুব বকেছে তোকে ঘরে আনার জন্য, এবং সমস্ত ঘর আবার পরিষ্কার করেছে পানি দিয়ে। ও আমাকেও ঘর ধুতে বাধ্য করেছে। আমি বললাম, যাব না, তুই আসিস। আরও অনেক হিন্দু ছেলে মেয়েদের বাড়িতে গিয়েছি, কিন্তু আমার সহপাঠীরা আমাকে কোনোদিনও এ কথা বলে নাই। অনেকের মা ও বাবা আমাকে আদরও করেছেন। এই ধরনের ব্যবহারের জন্য জাতক্রোধ সৃষ্টি হয়েছিল বাঙালি মুসলমান যুবকদের ও ছাত্রদের মধ্যে। শহরে এসেই এই ব্যবহার দেখেছি, কারণ আমাদের বাড়িতে হিন্দুরা যারা আসতো প্রায় সকলেই আমাদের শ্রদ্ধা করত। হিন্দুদের কয়েকটা গ্রামও ছিল, যেগুলির বাসিন্দারা আমাদের বংশের কোনো না কোনো শরিকের প্রজা ছিল। হিন্দু মহাজন ও জমিদারদের অত্যাচারেও বাংলার মুসলমানরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই মুসলমানরা ইংরেজদের সাথে অসহযোগ করেছিল। তাদের ভাষা শিখবে না, তাদের চাকরি নেবে না, এ সকল করে মুসলমানরা পিছিয়ে পড়েছিল। আর হিন্দুরা ইংরেজি শিক্ষা গ্রহণ করে ইংরেজকে তোষামত করে অনেকটা উন্নতির দিকে অগ্রসর হয়েছিল। যখন আবার হিন্দুরা ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তখন অনেকে ফাঁসি কাস্টে ঝুলে মরতেও দ্বিধা করে নাই। জীবনভর কারাজীবন ভোগ করেছে ইংরেজদের তাড়াবার জন্য। এই সময় যদি এ সকল নিঃস্বার্থ স্বাধীনতা সংগ্রামী ও ত্যাগী পুরুষরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের সাথে সাথে হিন্দু ও মুসলমানদের মেলানোর চেষ্টা করতেন এবং মুসলমানদের উপর যে অত্যাচার ও জুলুম হিন্দু জমিদার ও বেনিয়ারা করেছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন, তাহলে তিক্ততা এতটা বাড়ত না। হিন্দু নেতাদের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষ বসু এই ব্যাপারটা বুঝেছিলেন। তাই তারা অনেক সময় হিন্দুদের হুঁশিয়ারিও করেছিলেন। কবিগুরুও তার লেখার ভিতর দিয়ে হিন্দুদের সাবধান করেছেন। এ কথাও সত্য, মুসলমান জমিদার ও তালুকদাররা হিন্দু প্রজাদের সাথে একই রকম খারাপ ব্যবহার করত, হিন্দু হিসাবে নয়, প্রজা হিসাবে। এই সময় যখনই কোনো মুসলমান নেতা মুসলমানদের জন্য ন্যায্য অধিকার দাবি করত, তখনই দেখা যেত হিন্দুদের মধ্যে অনেক শিক্ষিত ও এমনকি গুণী সম্প্রদায়ও চিৎকার করে বাধা দিতেন। মুসলমান নেতারাও পাকিস্তান সম্বন্ধে আলোচনা ও বক্তৃতা শুরু করার পূর্বে হিন্দুদের বিরুদ্ধে গালি দিয়েই শুরু করতেন। এই সময় আবুল হাশিম সাহেব মুসলিম লীগ কর্মীদের মধ্যে একটা নতুন প্রেরণার সৃষ্টি করেন এবং নতুনভাবে যুক্তিতর্ক দিয়ে বোঝাতে চেষ্টা করতেন যে পাকিস্তান দাবি হিন্দুদের বিরুদ্ধে নয়, হিন্দু মুসলমান মিলানোর জন্য এবং দুই ভাই যাতে শান্তিপূর্ণভাবে সুখে বাস করতে পারে তারই জন্য। তিনি আমাদের কিছু সংখ্যক কর্মীদের বেছে নিয়েছিলেন, তাদের নিয়ে রাতে আলোচনা সভা করতেন মুসলিম লীগ অফিসে। হাশিম সাহেব পূর্বে বর্ধমানে থাকতেন, সেখান থেকে মুসলিম লীগ অফিসে একটা রুমে এসে থাকতেন কলকাতায় আসলে। মুসলিম লীগ অফিসটা শহীদ সাহেব ভাড়া নিয়েছিলেন। তাকে ভাড়া দিতে হয়েছে 1947 সাল পর্যন্ত। হাশিম সাহেব আমাদের বলতেন, একটা লাইব্রেরি করতে হবে, তোমাদের লেখাপড়া করতে হবে, শুধু হিন্দুদের গালাগালি করলে পাকিস্তান আসবে না। আমি ছিলাম শহীদ সাহেবের ভক্ত। হাশিম সাহেব শহীদ সাহেবের ভক্ত ছিলেন বলে আমিও তাকে শ্রদ্ধা করতাম, তার হুকুম মানতাম। হাশিম সাহেবও শহীদ সাহেবের হুকুম ছাড়া কিছুই করতেন না। মুসলিম লীগের ফান্ড ও অর্থ মানে শহীদ সাহেবের পকেট। টাকা পয়সা তাকেই জোগাড় করতে হতো। সে সম্বন্ধে পরে আলোচনা করব।
হাশিম সাহেব বলতেন মুসলিম লীগকে প্রক্রিয়াশীল শক্তির হাত থেকে উদ্ধার করতে হবে, গ্রাম থেকে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, উপরে তলার প্রতিষ্ঠান করলে চলবে না, জমিদারদের পকেট থেকে প্রতিষ্ঠানকে বের করতে হবে। তিনি শহীদ সাহেবের সাথে পরামর্শ করে সমস্ত বাংলাদেশ ঘুরতে আরম্ভ করলেন। চমৎকার বক্তৃতা করতেন, ভাষার উপর দখল ছিল, ইংরেজি বাংলা দুই ভাষায় বক্তৃতা করতে পারতেন সুন্দরভাবে। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা আমাদের এতক্ষণ যে অংশটুকু পাঠ করলাম সেই পাঠিত অংশটুকু বিস্তারিত আলোচনা করি, এই অংশে কি কি লেখা ছিল এটি বোঝার জন্য। এখানে বলা হচ্ছে বঙ্গবন্ধু অনেক বেশি বই পড়তেন, অনেক পড়াশোনা করতেন এবং তিনি আমাদের এই বাংলার যত ধরনের আন্দোলন ছিল, বাংলার ইতিহাস, কৃষ্টি, কালচার সব কিছু খুব ভালোভাবে জানতেন এবং তিনি সব ধরনের ইতিহাস জানতেন। তিনি বলতেছেন যে তিনি সিপাহী বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলনের ইতিহাস জানতেন, তারপরে কেমন করে ব্রিটিশরা মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করছিল, মুসলমানদের ব্যবসা বাণিজ্য, জমিদারি, সিপাহী চাকরি থেকে বিতাড়িত করেছিল এবং মুসলমানের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করেছিল। এসব সকল ঘটনা বঙ্গবন্ধু অনেক ভালো করে জানতেন। যেহেতু মুসলমানরা কিছুদিন আগেও দেশ শাসন করত, সেহেতু ইংরেজরা সবসময় মুসলমানদের ক্ষমতার কেন্দ্র থেকে বাইরে রাখার চেষ্টা করতেন এবং কি করতেন, এই জন্য মুসলমানদের অবস্থানে হিন্দুদের আনার ব্যবস্থা করতেন এবং মুসলমানরা কি করত, যেহেতু কিছুদিন আগেও রাষ্ট্রীয় ক্ষমতা মুসলমান ছিল, মুসলমানরা সময় সুযোগ পেলেই বিদ্রোহ করত। ওয়াহাবি আন্দোলন শুরু করেছিল হাজার হাজার মুসলিম মুজাহিদরা। তারা বাংলাদেশ থেকে পায়ে হেঁটে কোথায় গিয়েছিল, সীমান্ত প্রদেশে গিয়ে জিহাদে শরিক হয়েছিল এবং বঙ্গবন্ধু যখন বক্তৃতা দিতেন তখন শুরু করতেন কিভাবে, সেই সময় প্রথমে শুরু করতেন তিতুমিরের জিহাদ এবং হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, এ দুটি বলে পরবর্তীতে তিনি পাকিস্তান আন্দোলনের কথা বলতেন। বঙ্গবন্ধু প্রাথমিক পর্যায়ে যখন বক্তৃতা করতেন তখন তিনি ভীষণভাবে হিন্দু জমিদার এবং বেনিয়ারদের আক্রমণ করে বক্তৃতা দিতেন এবং এই বক্তৃতা দেবার কারণও যথেষ্ট ছিল। সেই সময়ে হিন্দুদের মধ্যে একটি ছোঁয়াছুঁয়ি প্রভাব অনেক বেশি ছিল, বর্ণ প্রথা অনেক প্রকট আকার ধারণ করা ছিল সেই সময়। এবং সে সময় কি করত, সেই সময় হিন্দুদের বাড়িতে কোনো মুসলিম গেলে সে মুসলিমদের কখনো তাদের বাড়িতে নিত না, তাদের ঘরে নিত না। এইরকম একটি ঘটনা এখানে লেখা আছে। সেখানে সেই সময় ছাত্ররা কি করতো, ছাত্ররা একসঙ্গে খেলাধুলা করতো, গল্প গুজব করতো, গান বাজনা সবই করতো। কিন্তু কি হতো যে বঙ্গবন্ধুর বেশ কিছু বন্ধু ছিল হিন্দু, এর মধ্যে একজন কে ছিল, ননী কুমার দাস নামে একজন হিন্দু বন্ধু ছিল এবং সেই হিন্দু বন্ধুটা সবসময় বঙ্গবন্ধুদের বাড়িতেই থাকতো অধিকাংশ সময় এবং লুকিয়ে খাওয়া দাওয়া করতো। সেই ননী কুমার দাস একবার বঙ্গবন্ধুকে তাদের বাড়িতে নিয়ে গেলেন এবং এই ননী কুমার দাস তাদের নিজের বাড়িতে ছিলেন না, তাদের কাকিমা বাড়িতে ছিলেন এবং বঙ্গবন্ধুকে তাদের বাড়িতে নিয়ে তাদের ঘরে বসান এবং তার ননী কুমার দাসের কাকিমাও বঙ্গবন্ধুকে এসে অনেক আদর করলেন। আদর করে বঙ্গবন্ধু যখন চলে আসলেন তার বাসায় এবং তারপরে ননী কুমার দাস তিনি কাঁদো কাঁদো গলায় বঙ্গবন্ধুর বাসায় আসলেন এবং বললেন যে তুই আর আমাদের কখনো বাড়িতে যাস না, কারণ তোকে আমার বাসায় নিয়েছি, এই জন্য কাকিমা আমাকে অনেক বকেছে এবং পুরো বাড়ি পানি দিয়ে পরিষ্কার করছে এবং আমাকেও করতে বাধ্য করছে। এবং বঙ্গবন্ধু বলল যে ঠিক আছে যা, আমি তোদের আর বাসায় যাব না, তুই আমাদের বাসায় আসিস, এইটা। এবং এরপরে বঙ্গবন্ধু বলতেছে এই ঘটনা ছাড়া কিন্তু আরো অনেক বাসায় আমি গিয়েছি, তাদের বাবা মাও কিন্তু আমাদেরকে আদর করতে, এটি একটা বিচ্ছিন্ন ঘটনা। এরপরে কি বলা হচ্ছে, এরপরে বলা হচ্ছে কি যে গ্রামে বঙ্গবন্ধু যখন যেতেন তাদের গ্রামে বঙ্গবন্ধুদের গ্রামে আশেপাশে কয়েকটা কিন্তু হিন্দু গ্রামও ছিল এবং ওই হিন্দু গ্রামেরা কি ছিল, হিন্দু গ্রামের বাসিন্দারা বঙ্গবন্ধু যেহেতু বংশের একসময় জমিদারি ছিল এবং তাদের বংশের কিছু প্রজা ছিল, ওই হিন্দু যারা ছিল তারা কিন্তু তাদের বংশের কারো না কোনো শরিকের প্রজা ছিল এবং তারাও অনেক বেশি
বঙ্গবন্ধু পরিবার এবং সবাইকে সম্মান করত। এবং গ্রামে এটা এতটা বেশি ছিল না, কিন্তু এটি শহরের মধ্যে মহকুমা জেলাতে অনেক বেশি দেখা যেত, মহকুমাতে অনেক বেশি দেখা যেত। এবং এটি প্রধানত হচ্ছে এবং এটি শহরেই দেখা যেত। আর আরেকটি কথা বলা হচ্ছে, এখানে হিন্দুদের মহাজন ও জমিদারদের অত্যাচার করত মুসলমানদের এবং মুসলমান প্রজাদের, এবং মুসলমান যারা তালুকদার কিংবা জমিদার ছিল তারাও কিন্তু প্রজা হিসেবে হিন্দুদের অত্যাচার করতো। এখানে একটি বিষয় কিন্তু স্পষ্ট, সেটি হচ্ছে জমিদার যারা অবস্থা সম্পন্ন তারা কিন্তু কখনো জাতপাত দেখে না, তারা সবসময় অত্যাচার করে নিম্ন শ্রেণীর মানুষদের। হ্যাঁ, তো দেখা যেত সেই সময়ে যারা জমিদার ছিল, যারা জোতদার ছিল, তারা অত্যাচার করতো গরিব প্রজাদের। আর আরেকটা বিষয়, ইংরেজরা তো অলরেডি মুসলমানদের ক্ষমতা কেন্দ্র থেকে সরানোর জন্য সমস্ত ব্যবস্থা করছে, জমিদারি কিংবা চাকরি কিংবা ব্যবসা বাণিজ্য থেকে সরানোর চেষ্টা করছে, এবং হিন্দুদের সেখানে মানে সেই জায়গায় হিন্দুদের স্থান দিয়েছে। এবং হিন্দুরা সে সময় কি করলো, হিন্দুরা সে সময় অবস্থা ভালো করার জন্য ইংরেজি শেখার প্রতি আগ্রহশীল হলো, এবং তারা ইংরেজি শিখতে শুরু করলো, এবং ইংরেজি শেখার দারুণ তারা সমাজে চাকরির যে সুযোগগুলো ছিল সেগুলো গ্রহণ করতে পারলো, এবং আরও অন্য অন্য জায়গায় তারা গ্রহণ করে তাদের অবস্থান অনেকটা ভালো করতে পারলো। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে কি হলো, মুসলমানরা ইংরেজদের সহ্য করতে পারতো না, দেখতে পারতো না, এর জন্য তারা ইংরেজদের সমস্ত কিছুই বিসর্জন দিল, সমস্ত কিছু ত্যাগ করলো। ইংরেজি ভাষা না শেখার কারণে মুসলমানরা অনেকটা পিছনে পড়ে গেল। এটি আমরা কিন্তু বঙ্গবন্ধুর পরিবারের দিকে তাকিয়েও দেখতে পারি। বঙ্গবন্ধুর দাদার বাবা চাচারা কি করতেন, তারা পাশা খেলে সময় কাটাতেন, দাবা খেলে সময় কাটাতেন, তাদের কিছু নিষ্কট জমি ছিল, কিছু খাস জমি ছিল, এগুলোই ছিল। এবং তারা তখন কি করতেন, তারা ফার্সি ভাষা জানতেন, তারা কিন্তু তখন ইংলিশ ভাষা শিখতেন না, ইংরেজি ভাষা শিখেন না। এবং ইংরেজি ভাষা শেখা শুরু হয়ে গেছে বঙ্গবন্ধুর দাদার সময় থেকে। ইংরেজি ভাষা শিক্ষা শুরু হয়ে গেছে। তো সেই সময়টা আমরা দেখতে পাই, সেই সময়টা বাংলার যারাই ছিল মুসলমান তারাই কিন্তু ইংরেজি ভাষাটা শিখতো না। এখানে আরেকটি বিষয় হচ্ছে, সেখানে হচ্ছে হিন্দুরা ইংরেজি শিখে ইংরেজকে তোষামত করে অনেকটা উন্নতির পথে এগুলেও যখন আবার স্বাধীনতার প্রসঙ্গ আসছে তখন কি করেছে, তখন ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সেটা মুসলিম হিন্দু দুই সম্প্রদায়ের মানুষই, এবং এই স্বাধীনতার জন্য রুখে দাঁড়িয়ে ফাঁসি কাস্টে কি করেছে, ঝুলে পড়ছে, এবং জীবনভর কারা জীবন ভোগ করছে ইংরেজদের তাড়াবার জন্য। এখানে বঙ্গবন্ধু একটি কথা বলতেছেন, যদি এই সময়ে এ সকল নিঃস্বার্থ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, যারা সারাটা জীবন নিঃস্বার্থ রাজনৈতিক ব্যক্তিত্ব, ত্যাগী পুরুষরা, যারা ইংরেজদের তাড়াবার জন্য সারাটা জীবন আন্দোলন করেছে, তারা যদি হিন্দু এবং এই মুসলমানের মধ্যে এই যে সমস্যা ছিল এগুলো যদি সমাধান করার চেষ্টা করতো, মিলানোর চেষ্টা করতো, তাহলে এই হিন্দু মুসলমানের মধ্যে যে এত তিক্ততা, এই তিক্ততাটা আর এত বাড়তো না। এবং এই কথাটা কে বুঝেছিলেন, এই কথাটা হিন্দুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন নেতৃত্ব ছিল, তিনি ছিলেন নেতাজি সুভাষ বসু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি বুঝেছিলেন, এবং তিনারা কিন্তু এই বিষয়গুলো সবসময় হিন্দুদের বোঝানোর চেষ্টা করছেন। এবং এখানে আরেকটি কথা বলা হচ্ছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও এই বিষয়টি ভালো বুঝতেন, এবং তিনিও তার লেখার মাধ্যমে এই বিষয়গুলো হিন্দুদেরকে সচেতন করার চেষ্টা করেছেন। এখানে আরেকটি কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে সেই সময় যদি কোনো মুসলমান নেতা মুসলমান সম্প্রদায়ের জন্য কোনো ন্যায্য অধিকারের বিষয়ে কথা বলতেন, সে সময় কি করত, অনেক হিন্দু যারা শিক্ষিত, যারা হচ্ছে গুণ সম্প্রদায়, তারাও কিন্তু এর বাধা দিতেন। এবং সেই সময়টা এমন ছিল, সেই সময়টা হিন্দুরা এইভাবে বাধা দিতেন, এবং মুসলমান নেতারাও যখন তাদের বক্তৃতা শুরু করতেন তখন কি করতেন, তখন প্রথমে হিন্দুদের এবং তাদের জমিদারদের একচোট গাল দিয়ে তারপর তাদের বক্তৃতা শুরু করতেন। এবং এই সময়ে মুসলিম লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাশিম সাহেব তিনি কি করলেন, তিনি
তখন মুসলিম লীগে যেগুলো তরুণ নেতৃত্ব, যাদের মধ্যে অনেক বেশি সম্ভাবনা দেখা দেয়, তাদেরকে তিনি বাছাই করলেন এবং করে তিনি তাদের সঙ্গে সবসময় আলোচনা করতেন এবং বলতেন যে মুসলিম লীগটাকে এইরকম হিন্দুর বিরুদ্ধে গালাগালির মঞ্চ না তৈরি করে আমাদের এই প্রতিষ্ঠানটাকে জনগণের একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এবং তিনি সবসময় যুক্তিতর্ক দিয়ে বোঝাতে চেষ্টা করতেন যে পাকিস্তান আন্দোলন হিন্দুদের সঙ্গে ঝগড়ার জন্য না, পাকিস্তান আন্দোলন, পাকিস্তান রাষ্ট্রটা হলে হবে কি, তখন দুই রাষ্ট্র পাশাপাশি থেকে দুই ভাই যেন ভালোভাবে মিলেমিশে থাকতে পারে, এই জন্যই পাকিস্তান রাষ্ট্রটির দরকার। এবং তিনি কি করতেন, এই জন্য কিছু কর্মী বেছে নিয়ে এদের সঙ্গে তিনি কথা বলতেন, আলোচনা করতেন। এবং আবুল হাশিম সাহেব আরেকটি কি কাজ করেছিলেন, আবুল হাশিম সাহেব হচ্ছে মুসলিম লীগ অফিসে একটি লাইব্রেরি করার জন্য বলতেছিলেন এবং তিনি বলতেছিলেন যে তোমরা যারা রাজনৈতিক নেতৃত্ব দিবে তাহলে কি তাদেরকে কি করতে হবে, তাদেরকে পড়াশোনা করতে হবে, তাদেরকে সঠিক ঘটনা জানতে হবে। এবং সবাই কিন্তু এই হাশিম সাহেবের ভক্ত ছিলেন এবং বঙ্গবন্ধু হাশিম সাহেবের ভক্ত ছিলেন। এবং হাশিম সাহেব কার ভক্ত ছিলেন, হাশিম সাহেব আবার ভক্ত ছিলেন হাশিম সাহেব ভক্ত ছিলেন শহীদ সরওয়ার্দীর। এবং সেই সময়ে বাংলার মুসলিম লীগের যে অফিসটি কলকাতায়, সেই অফিসটিও ভাড়া নিয়েছিলেন শহীদ সরওয়ার্দী এবং সেই ভাড়া সমস্ত টাকা তার পকেট থেকে যেত এবং মুসলিম লীগের যত কিছু ফান্ডিং বলেন, যা কিছু বলেন, এগুলো সব হোসেন শহীদ সরওয়ার্দী বহন করতেন। জনাব হাশিম সাহেবের একটি কথা সবসময় তরুণ নেতাদের বলতেন, নতুন তরুণ কর্মীদের বলতেন, সেটি হচ্ছে মুসলিম লীগকে জমিদারদের পকেট থেকে বের করে সাধারণ মানুষের প্রতিষ্ঠান করতে হবে। এই জন্য কি করা প্রয়োজন, এই জন্য সাধারণ মানুষের কাছে যাওয়া প্রয়োজন। এই জন্য তিনি কি করলেন, তিনি শহীদ সাহেবের সঙ্গে পরামর্শ করে সারা বাংলা ঘুরতে শুরু করলেন। তিনি বাংলা এবং ইংরেজি ভাষায় চমৎকার বক্তৃতা দিতে পারতেন। এবং এই হাশিম সাহেব কে ছিলেন, হাশিম সাহেব ছিলেন মুসলিম লীগের সাধারণ সম্পাদক এবং তিনি হোসেন শহীদ সরওয়ার্দীর মনোনীত সাধারণ সম্পাদক ছিলেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের পাঠ। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী হইতে কিছু অংশ পাঠ করলাম এবং পাঠিত অংশ বিস্তারিত আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, এই শিক্ষামূলক ভিডিওটি এখানেই শেষ। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।